বাডিং, যেটাকে আমরা বলি কুঁড়ি। তুমি বলবে কুঁড়ি তো ফুলে হয়, ফুল তো যৌন জননের অংশ, তাই না? এটা সেই ফুল আমি বলছি না। বাডিং মানে হচ্ছে শরীরের কোনো অংশ থেকে একটা গ্রোথ বেরোনো, সেই গ্রোথটা ধরো মাটিতে পড়লো, সেখান থেকে আরেকটা কিছু তৈরি হলো, নতুন পূর্ণাঙ্গ জীবটা জন্ম নিল, এইভাবে হয় বাডিং। ফর এক্সাম্পল ইস্ট, ছবি দেখো। ইস্টের ক্ষেত্রেও হয়, একটা গোটা সেল ছিল বেলুনের মতো ধরো আকার, বেলুনকে এরকম ভাবে ঘোরালে একটা দিকে ছোট একটা আরেকটা ছোট বেলুন তৈরি হয়ে যায় না, বেশি পেঁচাল আবার ফেটেও যায়, তো ঠিক ওইরকম একটা ছোট অংশ তৈরি হয় ধারে। ওটা যখন কিছুদিন পরে ওটা মাদার প্লান্টার থেকে খসে পড়ে যায়, তখন ওই ছোটটা যখন পড়ে যায়, মানে ইস্টের গা থেকে, একটা ইস্ট ছিল, ইস্টের গা থেকে ওটা ছোট একটা বাড তৈরি হয়েছে বা কুঁড়ি তৈরি হয়েছে, বাডটা খুলে পড়ে গেল, খুঁড়ে ওই যে পড়লো ওখান থেকে আবার একটা ইস্ট তৈরি করলো, বুঝলে? এই ঘটনাটাকে বলছে বাডিং। এবার একটু অ্যানিমালস এর মধ্যে এক্সাম্পল দেখি। খুব সোজা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা অ্যানিমালস এর মধ্যে আবার দু ধরনের বাডিং হয়। একটা হচ্ছে এক্সোজেনাস মানে বাইরে, আর একটা হচ্ছে এন্ডোজেনাস মানে শরীরের ভেতরে। এক্সোজেনাস যেটা, ফর এক্সাম্পল হাইড্রা, হাইড্রার গায়ে দেখবে সাইডে ছোট ছোট এরকম হাইড্রারই ছোট হাইড্রার মতন সাইড দিয়ে বেরিয়েছে, ওটা আবার মাটিতে পড়ে যায়, ওর থেকে আবার নতুন হাইড্রা জন্ম নেয়, বোঝা গেল? এটা হচ্ছে এক্সোজেনাস, কারণ ওর শরীরের বাইরে এই বাডটা তৈরি হচ্ছে। ইস্টের ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু ইস্ট যেহেতু ছত্রাক আমি আলাদা করে বললাম। এবার অ্যানিমালের ক্ষেত্রে বলছি, অ্যানিমালের মধ্যে তোমার পড়ছে হাইড্রা, হাইড্রা এরকম দেখা যাচ্ছে বাডিং। এরপরে আমরা পড়ব এন্ডোজেনাস বাডিং। এই এন্ডোজেনাস বাডিং থেকে আবার প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে গেমিউল কি? গেমিউল হচ্ছে একটা এন্ডোজেনাস বাড। এন্ডোজেনাস কথার মানে কি? এন্ডো মানে শরীরের ভেতরে, ঠিক আছে? শরীরের ভেতরে যেটা তৈরি হচ্ছে সেই বাডকে আমরা বলছি এন্ডোজেনাস বাড। এবার এই যে এন্ডোজেনাস বাড, ফর এক্সাম্পল স্পঞ্জ। স্পঞ্জ একটা প্রাণী, জানো, পড়ে এসেছো। এবার এই স্পঞ্জের ক্ষেত্রে কি হয়, যখন এরা আনফেভারেবল কন্ডিশনে যায়, ধরো জল কমে এসেছে, খাবার দাবার কমে এসেছে, বা স্পঞ্জ অনেক বেড়ে গেছে, কম্পিটিশন অনেক বেড়ে গেছে, এইরকম ক্ষেত্রে স্পঞ্জ কি করে, আর রিপ্রোডাকশন করে না নর্মাল ওয়েতে। তখন কি করে, ওরা শরীরের ভেতরে বাড তৈরি করে। দেখো এখানে ছবি দেখাচ্ছি গেমিউলের। এরা স্পঞ্জের শরীরের ভেতরে অনেকগুলো ক্লাস্টার হয়ে থাকে, দলা হয়ে একসাথে দল বেঁধে বেঁধে থাকে, অনেক দানার মতন অংশ। এই গ্রুপ অফ সেলস গুলোকে আমরা আর্কিওসাইট বলি। এই আর্কিওসাইট গুলোর মধ্যে থাকে প্রচুর গেমিউল। আর দেখো চারপাশে অনেকগুলো কাঁটার মতন অংশ আছে, স্পিকিউল বলে। এই স্পিকিউল গুলো ওই ভিতরের গেমিউল গুলোকে প্রোটেক্ট করে। যখন আবার ফেভারেবল কন্ডিশন ফেরত আসে, তখন কি হয়, তখন এই স্পিকিউল, তখন দেখো উপরে একটা মাইক্রোপাইল আছে, ওই মাইক্রোপাইল দিয়ে এইগুলো লিবারেট হয়, চারিদিকে ছড়িয়ে যায়। যেখানে যেখানে ছড়ায় সেই সমস্ত জায়গায় নতুন করে স্পঞ্জ তৈরি হয়। বোঝা গেল? ইন্টারেস্টিং তো। আর একবার একটা কথা বলি মাঝখানে, যে বায়োলজি যখন পড়বে খুব মন দিয়ে, মানে মন দিয়ে ইন দ্য সেন্স একদম ভেতরে ঢুকে পড়বে, ইন্টারেস্ট পাবে কি হচ্ছে প্রাণীটাতে, কিভাবে হচ্ছে। কারণ বায়োলজি মানে আমাদের চারিদিকে, আমাদের জীবনে যার সাথে যা হচ্ছে সেটাই, আলাদা করে মনে রাখার দরকার পড়ে না। তাই জন্য এটাকে অত কঠিন ভাবে দেখবে না, দেখবে তাহলেই মনে থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলোকে খুব সহজ ভাবে দেখো, যে জলের তলায় একটা প্রাণী থাকে স্পঞ্জ, সেটা এইভাবে হয়, এভাবে হয়, তাকেই গেমিউল বলে। তাহলে দেখবে এটা জীবন বিজ্ঞানটা খুব সোজা। আচ্ছা।
করে তাহলে আমরা বাডিংও পড়লাম, আর এর আগে পড়েছি বাইনারি ফিশন। বাইনারি ফিশন আর বাডিং এর মধ্যে একটা ব্যাপক ডিফারেন্স আছে, কি বলতো? মাল্টিপল ফিশন কিন্তু আমি বলছি না, বাইনারি ফিশন আর বাডিং সেটা হচ্ছে, হ্যাঁ বলবে সবটাই তো আলাদা, একটা ভেঙে দুটো হচ্ছে। ব্যাপক একটা ডিফারেন্স হচ্ছে বাইনারি ফিশনে যে পেরেন্ট প্ল্যান্টটা তাকে না আমরা ইমমর্টাল বা অমর বলি। কেন অমর বলি বলতো? কারণ বাইনারি ফিশন ক্ষেত্রে যখনই একটা থেকে দুটো অপত্যজন্য তৈরি হচ্ছে, পেরেন্টটা কোথায় গেল? পেরেন্ট নেই, হাওয়া। দুটোই ডটার সেল, দুটোই অপত্য কোষ। পেরেন্ট ছিল, জনিত্রী ছিল, এখন অপত্য হয়ে গেছে, মিলিয়ে গেছে। মানে তার মানে কি মরে গেছে? তা নয়, ওই আগের সেলটাই তো দুটো ভেঙে গেল, তার মানে আগের সেলটা কখনোই মরলো না। ওই সেলটা থেকে আবার দুটো হবে, ওই সেলটা থেকে আবার দুটো হবে, তার মানে ও নিজেকে সবসময় ছড়াতে থাকছে। তাই জন্য বলে বাইনারি ফিশনকে যে পেরেন্ট সেলটা সবসময় অমর হয়। কিন্তু দেখবে বাডিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে না। বাডিং এ আমরা কি করছি, পাশে কুড়ি ধরো বার্ড যেটা তৈরি হচ্ছে সেটা খুলে পড়ে যাচ্ছে, কিন্তু পেরেন্ট প্ল্যান্টটা ইনট্যাক্ট থাকছে। তার থেকে নতুন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু পেরেন্ট প্ল্যান্ট বলছে, পেরেন্ট যে অ্যানিমাল বা ফাঙ্গাস সেটা ইনট্যাক্ট থাকছে। বুঝে গেল? এই বাডিং এর মধ্যে আমরা আরেকটা জিনিসও পড়ি, স্ট্রবিলেশন বলে সেটাকে, যেমন অরেলিয়াতে হয়। বলছি জেলিফিশ, তোমরা সবাই নাম জানো। জেলিফিশের ক্ষেত্রে কি হয়, একটা স্ট্রবিলা তৈরি হয়, আমি ছবি দেখিয়ে দিচ্ছি। সেই স্ট্রবিলাটার যখন মাথার উপর টেন্টাকলস আছে, আর এই ধারগুলোতে ওদের ইফাইরা বলে কতগুলো ছোট ছোট বার্ডের মতোই জিনিস তৈরি হয়, এটাও বার্ডিং এরই অংশ। তো এই ইফাইরা গুলো এক একটা পড়ে যায়, আর ওই ইফাইরা থেকে তারপরে ধীরে ধীরে পুরো একটা জেলিফিশ তৈরি হয়। তো এটাও একটা বার্ডিং এর অংশ, এটাকে বলে, আমরা বলি এটার নাম দিয়ে আমরা স্ট্রবিলেশন, কারণ একটা স্ট্রবিলাস থাকে, আলাদা করে অংশ তৈরি হয়, সেই স্ট্রবিলাসের মধ্যে থেকে এই ফাইরা গুলো তৈরি হয়, সেখান থেকে পড়ে, তাই এটাকে স্ট্রবিলেশন বলে। ঠিক আছে? আচ্ছা, এবার বাইনারি ফিশন গেল, বাডিং গেল, মানে ফিশন গেল, বাডিং গেল। এবার আমরা দেখব ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে বডির মধ্যে অনেকগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হয়। ফ্র্যাগমেন্ট বলতে ছোট ছোট অংশ, যেগুলো এক একটা খুলে পড়ে গেলে সেই এক একটা থেকে আবার নতুন করে জীব তৈরি হতে পারে। এগুলো কোথায় দেখা যায়? এগুলো তুমি বিভিন্ন ধরনের ব্রায়োফাইট, যেমন মার্কেনশিয়াতে দেখতে পাবে, রিকশিয়াতে দেখতে পাবে, আবার স্পাইরোগাইরা নামক অ্যালগিতে দেখতে পাবে, রাইজোপাস নামক ফাঙ্গাসে দেখতে পাবে। তো ফ্র্যাগমেন্টেশন মানে ফ্র্যাগমেন্ট মানে কি, গুঁড়ো গুঁড়ো, টুকরো টুকরো, টুকরোগুলো থেকে অনেকগুলো টুকরো তৈরি হচ্ছে, সেই টুকরোগুলো থেকে আলাদা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে গেমি। গেমি কি জিনিস? গেমিউল, গেমি কত কি আছে ম্যাম, কিন্তু গোলাবার কিছু নেই, এগুলো খুব সোজা, আর এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, গেমিউল থেকেও প্রশ্ন আসে, গেমিউল কি, গেমি কি, গেমা কাপ কি। গেমা কাপ আমি ছবি দেখাচ্ছি, দেখো, মার্কেনশিয়া বলে একটা ছোট ব্রায়োফাইট হয়, এটা খুব ছোট হয়, পাথরের গায়ে এরকম জন্মায়, ছোট্ট ছোট্ট। এদের উপরের যে অংশ, তার মধ্যে একটা কাপের মতো, কাপ আছে, যে কাপে চাটা খাও, সেই কাপ যে অংশটা, সেই কাপ অংশটার ভেতরে আবার ছোট ছোট বিস্কিটের মতো, লোকে প্লেটে বিস্কিট খায়, এই কাপে বিস্কিট খায়, ওই বিস্কিট গুলো হচ্ছে গেমি, কাপটা হচ্ছে গেমা কাপ। তো কাপ হচ্ছে গেমা কাপ, গেমা কাপের মধ্যে থাকছে গেমি। এই গেমিগুলোকে যখনই নিচে পড়ছে, আরেকটা নতুন করে মার্কেনশিয়া দিচ্ছে, মানে আরেকটা নতুন করে ব্রায়োফাইট জন্মাচ্ছে। তো এবারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি এই গেমির মধ্যে, যদি ধরো প্রাণীটা, গেমিটা পড়েছে একটা ফিমেল থ্যালাস থেকে, এদের তো মেল ফিমেল গাছ হয়, এদেরও সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটা আমরা পরে পড়বো। আমরা এখন পড়ছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন।
এইভাবে গেমি কাপ দিয়ে, গেমা কাপের মধ্যে গেমি দিয়ে হচ্ছে। যদি ফিমেল থ্যালাস থেকে, ফিমেল গাছ থেকে যদি, ফিমেল যদি ব্রায়োফাইটের প্লান্ট থেকে হয়, তাহলে কিন্তু ওটা ফিমেল থ্যালাসই দেবে। আবার মেল থেকে যদি হয়, মেল থ্যালাস দেবে। এবার আসি রিজেনারেশনে। এটা আর একটা ইন্টারেস্টিং জিনিস। রিজেনারেশন মানে, মানে আমি বললাম আবার তৈরি হওয়া, রিজেনারেট করা। কিভাবে রিজেনারেট করে, খুব ভালো এক্সাম্পল দেব। টিকটিকি, টিকটিকি কি হয়, টিকটিকির লেজ ধরবি, কি করবে, লেজটা খুলে টিকটিকি বেরিয়ে গেল, লেজটা নিচে গড়াগড়ি খাচ্ছে, কাপকাপি করছে। কিন্তু কয়েকদিন পরে টিকটিকিটাকে দেখবে, টিকটিকিটার আর একটা নতুন লেজ তৈরি হয়ে গেছে ছোট্ট মতো। তার মানে ওর লেজ খসে গেলে, এটা যদি আমাদের হতো, পা খসে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, পা খসে গেছে, আর একটা নতুন পা তৈরি হয়ে গেছে, ব্যাপক মজার হতো। যাই হোক, কিন্তু আমাদের সেটা হয় না, টিকটিকির হয়, ওয়াল লিজার্ডের হয়। কি হয় ওয়াল লিজার্ডের, ওদের লেজের মধ্যে রিজেনারেশন প্রপার্টি থাকে। শুধু কি ওদেরই থাকে, আমাদের কি কিচ্ছু নেই? আমাদেরও আছে। আমাদেরও যদি লিভারের ধর সেল, আমাদের লিভার সেল ধর ড্যামেজ হয়েছে, কিছুটা নষ্ট করতে, কিছুটা কেটে বাদ দিতে হয়েছে, লিভার সেল 60% অব্দি কেটে বাদ দিলেও সেখান থেকে আবার নতুন করে রিজেনারেট করতে পারে। বোঝা গেল? উন্ডেড অংশ, হাত কেটে গেছে, এখানে ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটা কি জুড়বে না? আর জুড়বে তো। হাত এখানে কেটে কি ফাঁকাই থাকবে না, তো জুড়ে যাবে। তো কি হচ্ছে, সেলের রিজেনারেশন তো হচ্ছে। তো আমাদেরও হয়। হ্যাঁ, নতুন হাত কেটে পুরো বাদ চলে গেলে হাত আবার তৈরি হবে না টিকিটিকির মতো, কিন্তু তো এগুলোকে বলছি রিজেনারেট। কিছু কারোর সেলুলার লেভেলে হয়, কম হয়, কারোর অর্গান লেভেলে রিজেনারেট হয়। তো একটাকে বলে রিস্টোরেটিভ রিজেনারেশন, আর একটাকে বলে রিপিটেটিভ রিজেনারেশন। রিস্টোরেটিভ মানে টিকটিকির লেজ একদম রিস্টোর করে দিল, আর রিপিটেটিভ মানে হচ্ছে সার্টেন কিছু ড্যামেজ টিস্যুকেই ও আবার রিপেয়ার করতে পারছে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পোর ফরমেশন। ঠিক আছে, তো স্পোর ফরমেশন আসি। স্পোর কি? স্পোর হচ্ছে বা রেণু, যেটাকে বাংলায় বলে রেণু। স্পোর হচ্ছে অযৌন জননের একক, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হচ্ছে স্পোর। যেরকম সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হচ্ছে গ্যামেট, সেরকম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হচ্ছে স্পোর। এবার স্পোর তার মানে খুব ইম্পর্টেন্ট। এবার স্পোর গুলো কি জিনিস, স্পোর কোথায় দেখা যায়, এবং স্পোর কি কাজ করে? অবশ্যই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে, অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। একটা স্পোর মাটিতে পড়লে সেই স্পোর থেকে নতুন গাছ জন্মায়। এই স্পোর গুলো কত ধরনের হতে পারে? স্পোর অনেক রকমের হয়। এবার আমি কয়েকটা এক্সাম্পল তোদের বলবো। সেই এক্সাম্পল গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে জু স্পোর। জু স্পোর কি? জু প্রাণীদের যাদের হয় তাদেরকে জু স্পোর বলে না। জু মানে হচ্ছে মোটাইল, যারা চলতে পারে। তাই এই যে স্পোর গুলো, এরা যদি জলে টলে পড়ে যায়, মানে ওয়াটার বডিতেই জেনারেলি থাকে, এদের একটা ফ্ল্যাজেলা আছে। এরা ওই ফ্ল্যাজেলা, একটা স্পোর ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলাটাকে নড়তে নড়তে ওই স্পোরটা চলতে পারে। যাদের মধ্যে এই ফ্ল্যাজেলা আছে, যেসব স্পোরে, তাদেরকে জু স্পোর বলে। কোথায় আছে? বিভিন্ন ধরনের অ্যালগিতে আছে, বিভিন্ন ধরনের ফাঙ্গাসে আছে এই জু স্পোর। কেমন? এরপরে আমরা বলবো কনিডিয়া বা কনিডিওস্পোর। সেটা কি জিনিস কনিডিওস্পোর? ভালো করে শুনবি। পেনিসিলিয়াম, ছবিটা দেখ। পেনিসিলিয়ামে দেখ মাথার অনেকগুলো ছোট ছোট বল বল টাইপের আছে। যেই স্টকটাতে, যেই খানটাতে হয়ে আছে, ওটাকে বলছে কনিডিওফোর। হয়ে আছে কনিডিওফোরে, কি হয়ে আছে? কনিডিওস্পোর। কনিডিওস্পোর কোথায় থাকে? কনিডিওফোরে তৈরি হয়। স্টকটা তলায়,
কনিডিওফোর, উপরে কি তৈরি হচ্ছে কনিডিওস্পোর। এরা এক্সোজেনাস, এদের কিন্তু কোথাও ভেতরে ঢুকে নেই স্পোর গুলো, পরপর পরপর সাজানো আছে বাইরে। এক একটা করে খুলে পড়বে, এক একটা করে পেনিসিলিয়াম তৈরি করবে, এক একটা খুলে পড়বে, এক একটা পেনিসিলিয়াম তৈরি করবে। এটা হচ্ছে কনিডিয়া বা কনিডিওস্পোর। এরপর আসবো ক্ল্যামাইডোস্পোরে। কোথায় পাওয়া যায়? অ্যাগারিকাস, রাইজোপাস, এই ধরনের ফাঙ্গাস গুলোতে পাওয়া যায়। কিরকম দেখতে হয়? চৌকো চৌকো দেখতে হয়, এক একটা পরপর পরপর সাজানো থাকে, এক একটা করে মাটিতে পড়বে, এক একটা করে নতুন করে উদ্ভিদ প্রাণী তৈরি করবে, ছত্রাক তৈরি করবে। বোঝা গেল? এবার আসবো ওইডিয়া বা ওইডিওস্পোরে। ওইডিওস্পোর কি? ওইডিওস্পোর তখনই তৈরি হয় যখন ফেভারেবল কন্ডিশন থাকে না, আনফেভারেবল কন্ডিশন হয়। আনফেভারেবল কন্ডিশন মানে যখন চারপাশের পারিপার্শ্বিক অবস্থা আমাদের সমীচীন হয় না, তখন তাকে বলে আনফেভারেবল কন্ডিশন। যেরকম যখন ওয়াটার বা জলের স্ক্যারসিটি দেখা যায়, অভাব থাকে, খাদ্যের অভাব থাকে, সেরকম কন্ডিশনে ওরা কি করে? ওইডিওস্পোর তৈরি করে, যারা অনেক দিন অবধি সুপ্ত অবস্থায় থাকতে পারে। তারপর যখন ফেভারেবল কন্ডিশন পাবে, ওরা আবার জার্মিনেট করে নতুন ছত্রাক দিতে পারবে, ছত্রাকের হাইফি দিতে পারবে। ওইডিয়া যেরকম অ্যাগারিকাসেও ওইডিয়া দেখা যায়। ঠিক আছে, এরপরে আসবো স্পোরাঞ্জিয়ামের মধ্যে অবস্থিত স্পোরাঞ্জিওস্পোর। এই যে স্পোরাঞ্জিওস্পোর বলছি, এরা স্পোরাঞ্জিয়াম বলে একটা কভার, ক্যাপসুলের মতন অংশ তার ভেতরে থাকে, একদম লুকোনো অবস্থায়, প্রোটেক্টেড অবস্থায়। ওর মধ্যে স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোরাঞ্জিওস্পোর থাকে। ওরা কিভাবে ছড়ায়? স্পোরাঞ্জিয়ামটা ফেটে যায়, উইন্ড দিয়েও ছড়াতে পারে, হাওয়া, অথবা ব্রাস্ট করে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। এদের লিবারেশনের অনেক রকম মোড আছে, কিন্তু এরা মূলত এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে। তারপরে বাইরের বাহ্যিক কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের মাধ্যমে এরা চারিদিকে লিবারেট করে এবং যেখানে যেখানে পড়ে সেখান থেকে নতুন ছত্রাক বা ফাঙ্গাসের জন্ম দেয়। বোঝা গেল? আর যেহেতু এই স্পোরাঞ্জিয়ামরা একদম ক্লোজড অবস্থায় থাকে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে স্পোরাঞ্জিওস্পোর, তাই এদেরকে আমরা এন্ডোস্পোরও বলি। এন্ডো মানে আগেই বলেছিলাম যারা ভেতরে থাকে, তো এন্ডোস্পোরের এক্সাম্পল কি? স্পোরাঞ্জিওস্পোর। ঠিক আছে, কোথায় থাকে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে। এক্সাম্পল কি? নিউকর, রাইজোপাস, এইসবে দেখা যায়। বোঝা গেছে? এগুলো সব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ছে।